নমস্কার, আমি অর্ণব। আমাকে আপনারা অনেকেই চেনেন, আবার অনেকেই হয়তো চেনেন না। যারা চেনেন না তাদের বলি, স্ক্যাটার্ড থটস বলে একটি ইউটিউব চ্যানেলে কণ্ঠাভিনয় করে থাকি আমি। আর যারা চেনেন তারা নিশ্চয়ই ভাবছেন, আবার নতুন চ্যানেল কেন, স্ক্যাটার্ড থটসের কি হলো? তাদের বলি, সে আছে, স্বমহিমায় আছে, আমিও আছি তার সঙ্গে। এই চ্যানেলটা আমার একটা পাগলামির খেয়াল বলতে পারেন। স্ক্যাটার্ড থটসে আপনারা মূলত রহস্য রোমাঞ্চ জঁরের গল্প শুনে থাকেন। এই চ্যানেলে অন্য কিছু জঁরের কিছু ক্লাসিক গল্প আমি আপনাদের শোনানোর চেষ্টা করব। বাংলা সাহিত্যের মহাসিন্ধুতে ডুব দিয়ে মণিমুক্ত খুঁজে আনার চেষ্টা করব আপনাদের সঙ্গে। না, এখানে আপনারা স্ক্যাটার্ড থটসের অন্য কোনো দক্ষ শিল্পীর কণ্ঠের জাদু শুনতে পাবেন না। আমার এক টানা একঘেয়ে গলায় শুরু থেকে শেষ অবধি শুনতে হবে। থাকবে না কোনো মন মাতানো ব্যাকগ্রাউন্ড মিউজিকও। মোট কথা, আমি গল্প পড়ব আর আপনারা শুনবেন। কি শুনবেন তো? আর হ্যাঁ, যারা শুনছেন, একটু ভালো লাগলো না অতি বাজে একবার জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আর খুব বেশি ভালো লেগে গেলে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক। তাহলে আজকের গল্প শুরু করি। আজকের ক্লাসিকটি তাঁর লেখা, যে মানুষটি চিরকাল অত্যন্ত সাবলীলভাবে আমাদেরই গল্প লিখে গেছেন। মানে আমার, আপনার কিংবা আর পাঁচটা সাধারণ মানুষের গল্প। প্রথম কাজের দুঃসাহস দেখালাম আমার সব থেকে প্রিয় সাহিত্যিকের কাহিনী দিয়েই। সেই সুমহান সাহিত্যিকের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কিন্নর দল। পাড়ায় ৫-৭ ঘর ব্রাহ্মণের বাস মোটে। সকলের অবস্থাই খারাপ। পরস্পরকে ঠকিয়ে পরস্পরের কাছে ধার ধর করে এরা দিন গুজরান করে। অবশ্যই কেউ কাউকে খুব ঠকাতে পারে না, কারণ সবাই বেশ হুঁশিয়ার। গরিব বলেই এরা বেশি কুঁচুটে ও হিংসুক। কেউ কারোর ভালো দেখতে পারে না, বা কেউ কাউকে বিশ্বাসও করে না। পূর্বেই বলেছি সকলের অবস্থা খারাপ, এবং খানিকটা তার দরুন, খানিকটা অন্য কোনো কারণে সকলের চেহারাও খারাপ। কিশোরী মেয়েদেরও তেমন লালিত্য নেই মুখে। ছোট ছোট ছেলেরা এমন অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে এবং এমন পাকা পাকা কথা বলে যে তাদের আর শিশু বা বালক বলে মনে হয় না। কাব্যে বা উপন্যাসে যে শৈশবকালের কতই প্রশস্তি পাঠ করা যায়, মনে হয় সেসব এদের জন্য নয়। এরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে একেবারে প্রবীণত্বে পা দিয়েছে। পাড়ায় এক ঘর গৃহস্থ আছে, তারা এখানে থাকে না। তাদের কোঠাবাড়িটা চাবি দেওয়া পড়ে আছে আজ প্রায় বছর 10-12। এদের মস্ত বড় সংসার ছিল। এখন সবাই মরে হেজে গিয়ে প্রায় 5টি প্রাণীতে দাঁড়িয়েছে। বাড়ির বড় ছেলে পশ্চিমে চাকরি করে, মেজ ছেলে কলেজে পড়ে কলকাতায়, ছোট ছেলেটি জন্মাবধি কালা ও বোবা। পিসিমার কাছে থেকে মুখ ও বধির বিদ্যালয়ে পড়ে। বড় ছেলেটি বিবাহ করেনি, যদিও তার বয়স 30-32 হয়েছে। সে নাকি বিবাহের বিরোধী। শোনা যাচ্ছে এমনভাবেই গোটা জীবনটা কাটাবে। পাড়ার মধ্যে এরাই শিক্ষিত ও সচ্ছল অবস্থার মানুষ, সেজন্য এদের কেউ ভালো চোখে দেখে না। মনে মনে সকলেই এদের হিংসা করে, এবং বড় ছেলে যে বিয়ে করবে না বলেছে সে সংবাদে পাড়ার সকলেই পরম সন্তুষ্ট। যখন সবাই ছোট ও গরিব, তখন এক ঘর লোক কেন এত বার বাড়বে? বড় ছেলে বিয়ে করলেই ছেলে মেয়ে হয়ে জাজ্জল্যমান সংসার হবে 2 দিন পর, সে কেউ সহ্য করতে পারবে না। মেজ ছেলে মোটে কলেজে পড়ছে, এখন সাপ হয় কি ব্যাঙ হয় তার কিছু ঠিক নেই। তার বিষয়ে দুশ্চিন্তার এখনো কোনো কারণ ঘটেনি, তার বয়সও বেশি না। মজুমদার বাড়িতে ভাড়া রোয়াকে দুপুরে পাড়ার মেয়েদের মেয়ে গজালি হয়। তাতে রায়গিন্নি, মুখুজ্জে গিন্নি, চক্রবর্তী গিন্নি প্রভৃতি তো থাকেনি।
পাড়ার অল্প বয়সী বউয়েরা ও মেয়েরাও থাকে। সাধারণত যেসব চর্চা এ মজলিসে হয়ে থাকে তা শুনলে নারী জাতি সম্বন্ধে লিখিত নানা সরল প্রশংসাপূর্ণ বর্ণনার সত্যতার সম্বন্ধে ঘোর সন্দেহ যার না উপস্থিত হবে তিনি নিঃসন্দেহে একজন খুব বড় অপটিমিস্ট। আজ দুপুরে যে বৈঠক বসেছে তাতে আলোচিত বিষয়গুলি থেকে মোটামুটি প্রতিদিনের আলোচনা ও বিতর্কের প্রকৃতি অনুমান করা যেতে পারে। বসকিন্নি বলছিলেন, আর বাপু দিচ্ছি তো রোজই, আমার গাছের কাঁঠাল খেয়েই তো মানুষ। আমাদের যখন কাঁঠাল পাড়ানো হয় ছেলেমেয়েগুলো হ্যাংলার মতো তলায় দাঁড়িয়ে থাকে। ঘেও কি ভুয়ো এক আধখানা যদি থাকে তো বলি, যা নিয়ে যা, তোদের নেই যা খেকে যা। তা কি পোড়ার মুখে কোনোদিন সুবাক্কি আছে? ও মা, আজ আমার মেয়ে দুটো নেবু তুলতে গেছে ডোবার ধারের গাছে। তা বলে কি না রোজ রোজ নেবু তুলতে আসে? হ্যাঁ, যেন সরকারি গাছ পড়ে রয়েছে আর কি। 24 ঝুড়ি কথা শুনিয়ে দিলে মন্টুর মা। আচ্ছা বলো তো তোমরাই। মন্টুর মা অর্থাৎ যাকে উদ্দেশ্য করে একথা বলা হচ্ছিল তিনি এদের মজলিসে কেবল আজই অনুপস্থিত আছেন, নইলে রোজই এসে থাকেন। তার অনুপস্থিতির সুযোগ গ্রহণ করে সবাই তার চালচলন, ধরন ধারণ, রীতিনীতির নানা রূপ সমালোচনা করল। প্রিয় মুখুজ্জের মেয়ে শান্তি 16 কি 17 বছরের কুমারী, তার মায়ের বয়সী মন্টুর মা সম্বন্ধে অমনি বলে বসল, ওহ সে কথা আর বলো না খুড়িমা, কি ব্যাপক মেয়ে মানুষ ওই মন্টুর মা। ঢের ঢের মেয়ে মানুষ দেখেছি, এমন লঙ্কা পোড়া ব্যাপক যদি কোথাও দেখে থাকি খুঁড়ে খুঁড়ে নমস্কার, বাবা বাবা। ছোট মেয়ের ওই জ্যাঠামি কথার জন্য তাকে কেউ বকলে না বা শাসনও করলে না, বরং কথাটা সকলেই উপভোগ করলে। তারপর কথাটা স্রোত আরও কতদূর গড়া তো বলা যায় না। এমন সময় রায়বাড়ির বড় বউ হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বললেন, হ্যাঁ একটা মজার কথা শোনোনি বুঝি? শ্রীপতি বিয়ে করেছে, বটঠাকুরের কাছে চিঠি এসছে, শ্রীপতির মামা লিখেছে। সকলে সমস্বরে বলে উঠল, শ্রীপতি বিয়ে করেছে? তারপর সকলেই একসঙ্গে নানারূপ প্রশ্ন করতে লাগলো, কোথায়, কবে চিঠি এলো, তবে যে শুনলাম শ্রীপতি বিয়ে করবে না বলেছে। শ্রীপতির বিয়ের খবরে অনেকেই একটু দমে গেল। খবরটা তেমন শুভ নয়, কারোর উন্নতির সংবাদ এদের পক্ষে আনন্দের সঙ্গে গ্রহণ করা অসম্ভব। তাদের যখন উন্নতি হলো না তখন নপরের উন্নতি হবে কেন? কিন্তু এরপরেই যখন রায়বউ মুখ টিপে হেসে আস্তে আস্তে বললেন বউটি নাকি বামুনের মেয়ে নয়, তখন সকলে খাড়া হয়ে শটান উঠে বসল। তাদের মনমরা ভাবটা এক মুহূর্তে কেটে গেল। একটা বেশ সরস মুখরোচক পরনিন্দা আর ঘোঁটের আভাস পেল ওরা রায়বউয়ের চাপা ঠোঁটের হাসি থেকে। শান্তি উৎসুক চোখে চেয়ে হাসি মুখে বললে, ভেতরে তাহলে অনেকখানি কথা আছে। বসকিন্নি বললেন, তাই বলো, নইলে এমনি কোথাও কিছু নয় শ্রীপতি বিয়ে করলে, এ কি কখনো হয়? কি জাত গো মেয়েটার, হিঁদু তো? অর্থাৎ তাহলে রগরটা আরও জমে আর কি। রায়বউ বললেন, হিঁদুই, মেয়েটা বদ্যি বামুন। এদেশে বৈদ্যকে বলা হয় বদ্যি বামুন। এ অঞ্চলে ত্রিসীমানায় বৈদ্যের বাস না থাকায় বৈদ্য জাতির সমাজতত্ত্ব সম্বন্ধে এদের ধারণা অত্যন্ত অস্পষ্ট। কারোর বিশ্বাস ব্রাহ্মণের পরেই বৈদ্যের সামাজিক স্থান, তারা এক প্রকার নিম্নবর্ণের ব্রাহ্মণ, তার চেয়ে নিচু নয়। আবার কারো বিশ্বাস তাদের স্থান সমাজের নিম্নতর ধাপের দিকে। এবার শান্তি বললে, বউয়ের বয়স কত? আরেকজন উত্তর দিলে, ওহ তা অনেক, শুনেছি 24-25। সকলে সমস্বরে আবার একটি বিস্ময়ের রোল তুললে। 24-25 বছর পর্যন্ত মেয়ে আইবুড়ো থাকে ঘরে, এ আবার কোথাকার ছোট জাত, রাম রাম, ছি। শান্তির মা বললেন, তাহলে মেয়ে আর নয়, মাগি বল, পাঁর শশা। বাপ মা বুঝি ঘরে বীজ রেখেছিল? খেয়ে একজন মুখ টেপে হেসে বললেন, এই বিধবা না তো? চক্রবর্তী গিন্নি বললেন, আগের পক্ষে ছেলে মেয়ে কিছু আছে নাকি মাগির?
এ কথায় শান্তি আগে মুখে আঁচল দিয়ে খিলখিল করে হেসে উঠল। তারপর বাকি সকলে তার সঙ্গে যোগ দিল। হ্যাঁ, এটা একটা নতুন ও ভারী মজার খবর বটে। গজালির কিছুদিনের মতো খোরাক সংগ্রহ হলো। আমচুরি কাঁঠাল চুরির গল্প একটু একঘেয়ে হয়ে পড়েছিল। ঠিক পরের দিনই এক অপ্রত্যাশিত ব্যাপার ঘটল। শ্রীপতির মেজ ভাই উমাপতি গায়ে এসে বাড়ির চাবি খুলে লোক লাগিয়ে ঘরদোর পরিষ্কার করাতে লাগল। তার দাদা বৌদিদিকে নিয়ে খুব শিগগিরই আসবে এবং কিছুদিন নাকি গাঁয়েই বাস করবে। বৌদিদি পাড়াগাঁ কখনো দেখেননি, গ্রামে আসবার তার খুব আগ্রহ। তার দাদাও কলকাতায় বদলি হওয়ার চেষ্টা করছে। মেয়ে মজলিসে সবাই তো অবাক। শ্রীপতি কোন মুখে অজাতের বউ নিয়ে গায়ে এসে উঠবে? মানুষের একটু লজ্জা শরমও তো থাকে। করেই ফেলেছিস না হয় একটা অকাজ। এসব কি খিরিস্টানি কাণ্ড কারবার? কালে কালে কি যে হলো। আর সে ধিঙ্গি মাগিটারি বা কি ভরসা? ব্রাহ্মণদের মধ্যে ব্রাহ্মণ পাড়ায় বিয়ের বউ সেজে সে কোন সাহসে আসবে? শ্রীপতি অবশ্যই বউ নিয়ে পৈতৃক বাড়িতে আসার বিষয়ে এদের মত জিজ্ঞেস করেননি। একদিন একখানা নৌকা এসে গ্রামের ঘাটে দুপুরের সময় লাগল এবং নৌকা থেকে নামল শ্রীপতি, তার নববিবাহিতা বধূ, ছোকরা চাকর ও দুটি ট্রাঙ্কে একটা বড় বিছানার মোট, একটা ঝুড়ি বোঝাই টুকিটাকি জিনিস। ঘাটে দু একজন যারা অতবেলায় স্নান করছিল তারা তখনই পাড়ার মধ্যে গিয়ে খবরটা সবাইকে বললে। তখন কিন্তু কেউ এলো না। অত বেলায় এখন শ্রীপতিদের বাড়ি গেলে তাদের খেতে বলতে হয়। ও সময়ে এখন এসে তারা রান্নাবান্না চড়িয়ে খাবে, সেটা প্রতিবেশী হয়ে হতে দেওয়া কর্তব্য নয়। সুতরাং সে ঝঞ্ঝাট ঘাড়ে করবার চেয়ে এখন না যাওয়াই বুদ্ধির কাজ। কিন্তু রাসু চক্রবর্তী এবং প্রিয় মুখুজ্জির বাড়ির মেয়েরা অত সহজে রেহাই পেল না। শ্রীপতি নিজে গিয়ে একেবারে অন্তঃপুরের মধ্যে ঢুকে বললে, ও পিসিমা, ও বৌদিদি, আপনারা আপনাদের বউকে হাতে ধরে ঘরে না তুললে কে আর তুলবে? আসুন সবাই। বাধ্য হয়েই কাছাকাছি দু তিনটে বাড়ির মেয়েরা শাঁখ হাতে জলের ঘটি হাতে নতুন বউকে ঘরে তুলতে এলেন, খানিকটা চক্ষু লজ্জায়, খানিকটা কৌতূহলে। মজা দেখবার প্রবৃত্তি সকলের মধ্যেই আছে। ছোট বড় ছেলে মেয়েও এলো অনেক। শান্তি এলো, কমলা এলো, সারদা এলো। শ্রীপতিদের বাড়ির উঠোনে লিচুতলায় একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে মেয়েটির ধপধপে ফর্সা গায়ের রং ও পরনের দামি সিল্কের শাড়ি দেখে সকলেই অবাক হয়ে গেল। সামনে এসে আরও বিস্মিত হওয়ার কারণ ঘটল ওদের। মেয়েটির অনিন্দ সুন্দর মুখশ্রী দেখে। কি ডাগর ডাগর চোখ, কি সুকুমার লাবণ্য সারা অঙ্গে, সর্বোপরি মুখশ্রী। অমন ধরনের সুন্দর মুখ এসব পাড়া গায়ে কখনো দেখেনি কেউ। সকলে আশা করেছিল গিয়ে দেখবে কালো কেলো একটা মোটা মতো মাগি আধ ঘোমটা দিয়ে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে প্যাট প্যাট করে চেয়ে রয়েছে ওদের দিকে। কিন্তু তার পরিবর্তে দেখল এক নম্রমুখী সুন্দরী তরুণী মূর্তি। মুখখানি এত সুকুমার যে মনে হলো 16-17 বছরের বালিকা। বিকেলে ওপাড়ার নিতাই মুখুজ্জির বউ ঘাটের পথে চক্রবর্তী গিন্নিকে জিজ্ঞেস করলেন, কি দিদি, শ্রীপতির বউ দেখলে নাকি? কেমন দেখতে হয়েছে? চক্রবর্তী গিন্নি বললেন, না, দেখতে বেশ ভালোই। চক্রবর্তী গিন্নির সঙ্গে শান্তি ছিল। সে হাজার হোক ছেলে মানুষ, ভালো লাগলে পরের প্রশংসার বেলায় সে এখনো কার্পণ্য করতে শেখেনি। সে উচ্ছ্বসিত স্বরে বলে উঠল, চমৎকার, খুড়িমা একবার গিয়ে দেখে আসবেন, সত্যি অদ্ভুত ধরনের ভালো। নিতাই মুখুজ্জের বউ পরের এতখানি প্রশংসা শুনতে অভ্যস্ত ছিলেন না। বুঝতে পারলেন না শান্তি কথাটা ব্যঙ্গের সুরে বলছে না সত্যিই বলছে। বললেন, কিরকম ভালো? এবার চক্রবর্তী গিন্নি নিজেই বললেন, না, বউ যা ভেবেছিলাম তা নয়, বউটি সত্যিই দেখতে ভালো। আর কেনই বা হবে না বলো না? শহরের মেয়ে, দিনরাত সাবান ঘষছে,
পাউডার ঘষছে। তোমার আমার মতো রাঁধতে হতো, বাসন মাজতে হতো তো দেখতাম। চেহারার কত জৌলুস বজায় থাকে। এই বয়স তো দূরের কথা, তার বিগত যৌবন দিনেও অজস্র পাউডার সাবান ঘষলেও যে কখনো তিনি শ্রীপতির বউয়ের পায়ের নখের যোগ্য হয়ে দাঁড়াতে পারতেন না। চক্রবর্তী গিন্নির সম্বন্ধে শান্তির এ কথাই মনে হলো, কিন্তু চুপ করে রইল। বিকেলে এপাড়ার ওপাড়ার মেয়েরা দলে দলে বউ দেখতে এলো। অনেকেই বললে এরকম রূপসী মেয়ে তারা কখনো দেখেনি। কেবল হরিচরণ রায়ের স্ত্রী বললেন, আর বছর তারকেশ্বরে যাওয়ার সময় ব্যান্ডেল স্টেশনে তিনি একটি বউ দেখেছিলেন, সেটি এর চেয়েও রূপসী। মেয়ে মজলিসে পরদিন আলোচনার একমাত্র বিষয় হয়ে দাঁড়ালো শ্রীপতির বউ। দেখা গেল তার রূপ সম্বন্ধে দুমত নেই সভ্যদের মধ্যে, কিন্তু তার চরিত্র সম্বন্ধে নানা রকম মন্তব্য অবাধে চলছে। ধরন ধারণ যেন কেমন কেমন। অত সাজগোজ কেন রে বাপু? ভালো ঘরের মেয়ে নয়, দেখেই বোঝা যায়। বাসন মাজতে হলে ও হাত আর বেশি দিন অত সাদাও থাকবে না, নরমও থাকবে না, ঠেলা বুঝবে পাড়া গায়ের। গলায় নেকলেস ঝুলুতে আমরাও জানি। বেশ একটু ঠেকারে, পাড়া গায়ের মাটিতে যেন ঘুমোরে পা পড়ছে না, এমনি ভাব। বাউনের ঘরে বিয়ে হয়ে ভাবছে যেন কি, তা তো হবেই। বদ্যি বামুনের মেয়ে বাউনের ঘরে এসে ও 7 পুরুষের সৌভাগ্যী না। নববধূর সপক্ষে বললে কেবল শান্তি ও কমলা। শান্তি ঝাঁঝের সঙ্গে বললে, তোমরা কারোর ভালো দেখতে পারো না বাপু? কেন সব বলবে একজন ভদ্রলোকের মেয়ের সম্বন্ধে? কাল বিকেলে আমি গিয়ে কতক্ষণ ছিলাম নতুন বউয়ের কাছে। কোনো ঠেকান নেই, অহংকার নেই, চমৎকার মেয়ে। কমলা বললে, আমাদের তো উঠতে দেয় না কিছুতেই। কত গল্প করলে, খাবার খেতে দিলে, চা করলে, আর খুব সাজগোজ কি করে? সাদাসিধে শাড়ি সেমিজ পরেই তো ছিল, তবে খুব ফর্সা কাপড় চোপড়, ময়লা একেবারে দুচক্ষে দেখতে পারে না। শান্তি বললে, ঘরগুলো এরই মধ্যে কি চমৎকার সাজিয়েছে। আয়না, পিকচার, দোপাটি ফুলের তোড়া বেঁধে ফুলদানিতে রেখে দিয়েছে। শ্রীপতি দ্বারা বাপের জন্মে কখনো অমন সাজানো ঘর ধরে বাস করেনি। ভারী ফিটফাট গোছালো বউটি। দিন 2 পর ডোবার ঘাটে নববধূকে একরাশ বাসন নিয়ে নামতে দেখে সকলেই অবাক হয়ে চেয়ে রইল। চারিদিকে বনে ঘেরা ঝুপসি আদ অন্ধকার ডোবাটা যেন মেয়েটির স্নিগ্ধ রূপের প্রভায় এক মুহূর্তে আলো হয়ে উঠল। একথা যারা তখন ডোবার অন্যান্য ঘাটে ছিল সবাই মনে মনে স্বীকার করল। দৃশ্যটাও যেন অভিনব ঠেকল সকলের কাছে। এমন একটা পচা এঁদো জঙ্গলে ভরা পাড়াগাঁয়ে ডোবার ঘাটে সাধারণত কালো কালো আধময়লা শাড়ি পরা স্ত্রীহীনা ঝিবৌ বা ত্রিকালোত্তীর্ণা প্রৌঢ়া বিধবাদের গামছা পরিহিতা মূর্তিই দেখা যায় বা দেখার আশা করা যায়। সেখানে এমন একটি আধুনিক ছাদের খোপা বাঁধা ফর্সা শাড়ি ব্লাউজ পরা রূপকথার রাজকুমারীর মতো রূপসী নবযৌবনা বধূ সজনেতলার ঘাটে বসে ছাই দিয়ে নিটোল সুগৌড় হাতে বাসন মাজছে। এই দৃশ্য খাপ খায় না। সকলের কাছেই এটা খাপছাড়া বলে মনে হলো। প্রৌঢ়াও ভেবে দেখলেন, গত 20-30 বছরের মধ্যে এমন ঘটনা ঘটেনি এই ক্ষুদ্র পাড়াগাঁয়ের ইতিহাসে। রায়পাড়ার একটি প্রৌঢ়া বললেন, আহা, বউ তো নয়, যেন ফিরতি মেয়ে। কিন্তু অত রূপ নিয়ে কি এই ডোবায় নামে বাসন মাজতে? ও হাতে কি কখনো ছাই দিয়ে বাসন মাজা অভ্যেস আছে? হাত দেখেই বুঝেছি। তারপর থেকে দেখা গেল ঘর সংসারের যা কিছু কাজ শ্রীপতির বউ সব নিজের হাতে করছে। ইতিমধ্যে শ্রীপতির কলকাতায় বদলি হওয়ার খবর আসতে সে চলে গেল বাড়ি থেকে। পাড়ার মেয়েদের মধ্যে শান্তি ও কমলা শ্রীপতির বউয়ের বড় ন্যাওটা হয়ে পড়ল। সকাল নেই, বিকেল নেই, সবসময়ই দেখা যায় শান্তি ও কমলা বসে আছে ওখানে। পাড়াগাঁয়ের গরিব ঘরের মেয়ে, অমন আদর করে কেউ কখনো ওদের লুচি হালুয়া খেতে দেয়নি। একদিন কমলা বললে, বৌদিদি, তোমার ঘরে কাপড় মোড়া ওটা কি? শ্রীপতির বউ বললে, এটা এসরাজ। বাজাতে জানো বৌদিদি?
একটু একটু জানি ভাই, কিন্তু একদিন ওটাকে বার করিনি কেন জানো? গায়ে ঘরে কে কি হয়তো মনে করবে। শান্তি বললে, নিজের বাড়ি বসে বাজাবে, কে কি মনে করবে? একটু বাজিয়ে শোনাও না বৌদি। একটু পরে রায়গিন্নি ঘাটে যাওয়ার পথে শুনতে পেলেন শ্রীপতির বাড়ির মধ্যে কে বেহালা নাকি বাজাচ্ছে, চমৎকার মিষ্টি। কোনো ভিখারি গান গাইছে বুঝি। দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিক্ষণ শুনে তিনি ঘাটে চলে গেলেন। ঘাটে গিয়ে মজুমদার বউকে বললেন কথাটা। ওই শ্রীপতিদের বাড়ি কি একজন বোস্টম এসে বেহালা বাজাচ্ছে শুনে এলাম। কি চমৎকার বাজাচ্ছে দিদি, দুদণ্ড দাঁড়িয়ে শুনতে ইচ্ছে করে। দুপুরের মেয়ে মজলিসে শান্তির মা বললেন, শ্রীপতির বউ চমৎকার বাজাতে পারে এসরাজ না কি যেন বলে একটা বেহালার মতো। শান্তিদের ওবেলা শুনিয়েছিল। রায়বউ বললেন, ও ওবেলা নাইতে যাওয়ার সময় শুনলাম বটে, সে যে ভারী চমৎকার বাজনা গো। আমি বলি বুঝি কোন ফকির বোস্টম ভিক্ষা করতে এসে বাজাচ্ছে। এমন সময় শান্তি আসতেই তার মা বললেন, ওই তো জিজ্ঞেস কর না শান্তিকে। শান্তি বললেন, উফ, সে তোমাদের কি বলবো খুড়িমা, বৌদিদি যা বাজালে অমন কখনো শুনিনি। শুনবে তোমরা? তাহলে এখন বলি বাজাতে? বললেই বাজাবে। শান্তি শ্রীপতিদের বাড়ি চলে যাওয়ার অল্প পরেই শোনা গেল শ্রীপতির বউয়ের এসরাজ বাজনা। অনেকক্ষণ কারোর মুখে কোনো কথা রইল না। চক্রবর্তীগিন্নি বললেন, বড় চমৎকার বাজায় তো। সকলেই স্বীকার করলে শ্রীপতির বউকে আগে যা ভাবা হয়েছিল সেরকম নয়, মেয়েটি বেশ। এসরাজ বাজনার মধ্যে দিয়ে পাড়ার সকলের সঙ্গে শ্রীপতির বউয়ের সহজভাবে আলাপ পরিচয় জমে উঠল। দুপুরে সন্ধ্যায় প্রায় সবাই যায় শ্রীপতিদের বাড়িতে বাজনা শুনতে। তারপর গান শুনল সবাই একদিন। পূর্ণিমার রাত্রে জ্যোৎস্না ভরা ভেতর বাড়ির রোয়াকে বসে বউ এসরাজ বাজাচ্ছিল। পাড়ার সব মেয়েই এসে জুটেছে। শ্রীপতি বাড়িতে নেই। কমলা বললে, আজ বৌদি একটা গান গাইতেই হবে, তুমি গাইতেও জানো ঠিক, শোনাও আজকে। বউটি হেসে বললে, কে বলেছে ঠাকুরজি যে আমি গান গাইতে জানি? না, ও সব রাখো, গাও একটা। সকলেই অনুরোধ করলে। বললে, গাও বৌমা, এ পাড়া গায়ে মানুষ নেই, আস্তে আস্তে গাও, কেউ শুনবে না। শ্রীপতির বউ একখানা মীরার ভজন গাইল। রানীজি मैं गिरधर की घर जाऊं, गिरधर हमरा साचो प्रीतम देखो तो रूप लुभाऊं। গায়িকার চোখে মুখে কি ভক্তিপূর্ণ তন্ময়তার শোভা ফুটে উঠল গানখানা গাইতে গাইতে। শান্তি একটা গন্ধরাজ আর টগরের মালা এনেছিল বৌদিদিকে পরাবে বলে। গান গাইবার সময় সে আবার সেটা বউয়ের গলায় আলগোছে পরিয়ে দিল। সেই জ্যোৎস্নায় সাদা সুগন্ধি ফুলের মালা গলায় রূপসী বউয়ের মুখে ভজন শুনতে শুনতে মন্টুর মার মনে হল এই মেয়েটি সেই মীরাবাই। অনেককাল পরে পৃথিবীতে আবার নেমে এসছে, আবার সবাইকে ভক্তির গান গেয়ে শোনাচ্ছে। মন্টুর মা একটু একটু বাইরের খবর রাখতেন। যাত্রায় একবার মীরাবাইয়ের পালা দেখেছিলেন তার বাপের বাড়ির দেশে। তারপর আর একখানা হিন্দি গান গাইল বউ। এরা অবশ্যই কিছু বুঝলেন না, তবে তন্ময় হয়ে শুনলেন বটে। তারপর একখানা বেহাগ বাংলা গান। এবার সকলে শুয়ে পড়ল। শান্তির চোখ দিয়ে জল পড়তে লাগল। অনেকে দেখল বউয়েরও চোখ দিয়ে জল পড়ছে গান গাইতে গাইতে। রূপসী গায়িকা একেবারে যেন বাচ্চজ্ঞান ভুলে গিয়েছে গানে তন্ময় হয়ে। সেদিন থেকেই সকলে শ্রীপতির বউকে অন্য চোখে দেখতে লাগল। ওর সম্বন্ধে ক্রমে উচ্চ ধারণা করতে সকলে বাধ্য হল আরও নানা ঘটনায়। পাড়াগাঁয়ে সকলেই বেশ হুঁশিয়ার, এ কথা আগেই বলেছি। ধার দিয়ে সে যদি এক খুচি চাল কিংবা দুপলা তেলও হয়, তার জন্য 10 বার তাগাদা করতে এদের বাঁধে না। কিন্তু দেখা গেল শ্রীপতির বউ সম্পূর্ণ দিলদরিয়া মেজাজের মেয়ে। দেবার বেলায় সে কখনো না বলে কাউকে ফেরায় না,
যদি জিনিসটা তার কাছে থাকে। একেবারে মুক্ত হস্ত সে বিষয়ে, কিন্তু আদায় করতে জানে না, তাগাদা করতে জানে না। মুখে তার রাগ নেই, বিরক্তি নেই, হাসি মুখ ছাড়া তার কেউ কখনো দেখেনি। শ্রীপতির বউয়ের আপনপর জ্ঞান নেই, এটাই সবাই দেখল। পাশের বাড়িতে চক্রবর্তীগিন্নি বিধবা। একাদশীর দিন দুপুরে তার নিজের ঘরে মাদুর পেতে শুয়ে আছেন। শ্রীপতির বউ এক বাটি তেল নিয়ে এসে তার পায়ে মালিশ করতে লেগে গেল, যেন ও তার নিজের ছেলের বউ। চক্রবর্তীগিন্নি একটু অবাক হলেন প্রথমটা। পাড়া গাঁয়ে এমন কেউ করে না, নিজের ছেলের বউ এই করে না তো অপরের বউ। এসো এসো মা আমার, এসো। থাক থাক, তেল মালিশ আবার কেন মা? তোমায় ওসব করতে হবে না, পাগলি মেয়ে কোথাকারে। এই পাগলি মেয়েটি কিন্তু শুনল না। সে জোর করেই বসে গেল তেল মালিশ করতে। মাথার চুল এসে অগোছালোভাবে উড়ে পড়ছে মুখে। সুগৌর মুখে অতিরিক্ত গরমে ও শ্রমে কিছু কিছু ঘাম দেখা দিয়েছে। চক্রবর্তীগিন্নি এই সুন্দর বউটির মুখ থেকে চোখ যেন অন্যদিকে ফেরাতে পারলেন না। বড় স্নেহ হল এই আপন পর জ্ঞানহারা মেয়েটার ওপর। ইতিমধ্যে কমলার বিয়ে হয়ে গেল। শ্বশুরবাড়ি যাওয়ার সময় সে শ্রীপতির বউয়ের গলা জড়িয়ে ধরে কেঁদে বললে, বৌদিদি, তোমায় কি করে ছেড়ে থাকবো ভাই? মাকে ছেড়ে যেতে যত না কষ্ট হচ্ছে, তত হচ্ছে তোমাকে ছেড়ে যেতে। এই এক ব্যাপার থেকেই বোঝা যায় শ্রীপতির বউ এই অল্প কয়েক মাসের মধ্যে গ্রামের তরুণ মনের ওপর কি রকম প্রভাব বিস্তার করেছিল। পূজার সময় এসে পড়েছে। আশ্বিনের প্রথম, শরতের নীল আকাশ। অনেকদিন পরে সোনালি রোদের মেলা। বনশিমের ফুল ফুটেছে ঝোপে ঝোপে। নদীর চরে কাশ ফুলের শোভা। পাশের গ্রাম সত্রাজিৎপুরে বাড়ুজ্জে বাড়ি পুজো হয় প্রতি বছর। এবারেও শোনা যাচ্ছে মহানবমীর দিন তাদের বাড়ি আর বছরের মতো যাত্রা হবে কাঁচরাপাড়ার দলের। শ্রীপতির বউ গান পাগলা মেয়ে, একথা এতদিন এ গাঁয়ের সবাই জেনেছে। তার দিন নেই রাত নেই, গান লেগেই আছে। দুপুরে রাত্রে রোজ এসরাজ বাজায়। গান সম্বন্ধে কথা সর্বদা তার মুখে। শান্তির এখনো বিয়ে হয়নি, যদিও সে কমলারই বয়সী। সে শ্রীপতির বউয়ের কাছে আজকাল দিনরাত লেগে থাকে শেখবার জন্য। একদিন শ্রীপতির বউ তাকে বললে, ভাই শান্তি, এক কাজ করবি, সত্রাজিৎপুরে তো যাত্রা হবে বলে সবাই নেচেছে, কিন্তু আমাদের পাড়ার মেয়েরা তো আর দেখতে পাবে না। তারা কি আর অপরের গায়ে যাবে যাত্রা শুনতে? অথচ এরা কখনো কিছু শোনে না। আচ্ছা, এদের জন্য যদি আমরা আমাদের পাড়াতেই থিয়েটার করি। শান্তি তো অবাক। থিয়েটার, তাও এই পাড়া গাঁয়ে? থিয়েটার জিনিসটার নাম শুনেছে বটে সে, কিন্তু কখনো দেখেনি। বললে, কি করে করবে বৌদি? কি যে বলো না তুমি, তুমি একটা পাগল। শ্রীপতির বউ হেসে বললে, সে সব বন্দোবস্ত আমি করব এখন, তোকে ভেবে মরতে হবে না, দেখ না কি করি। সপ্তাহখানেক পর শ্রীপতি যেমন শনিবারের দিন বাড়ি আসে তেমনি এলো। সঙ্গে 3টি বড় মেয়ে ও 2টি ছোট মেয়ে আর 4-5টি ছেলে। বড় মেয়ে 3টি 16-17 এমন বয়স, সকলেই ভারী সুন্দরী। ছোট মেয়ে 2টির মধ্যে যেটির বয়স বছর 13, সেটি তত সুবিধের নয়, কিন্তু যেটির বয়স আন্দাজ 10, তাকে দেখে রক্ত মাংসের জীব বলে মনে হয় না, মনে হয় যেন মোমের পুতুল। ছেলেদের বয়স আন্দাজ 15-র বেশি নয়, সকলেই সুবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। শান্তির মা এবং চক্রবর্তীগিন্নি তখন সেখানেই উপস্থিত ছিলেন। শ্রীপতির বউ ওদের দেখে ছুটে গেল রোয়াক থেকে উঠোনে নেমে। উচ্ছ্বসিত আনন্দের সুরে বললেন, এই যে রমা, পিন্টু, তারা, এই যে শিবু, আয়, সব কেমন আছিস? ওহ, কতদিন দেখিনি তোদের। রমা বলে 16-17 বছরের সুন্দরী মেয়েটা
ওর গলা জড়িয়ে ধরলে। সকলেই ওকে প্রণাম করে পায়ের ধুলো নিলে। দিদি কেমন আছিস? একটু রোগা হয়ে গেছিস দিদি। ওহ, কতদিন দেখিনি তোকে। দাদাবাবু যখন বললেন তোর এখানে আসতে হবে, আমরা তো আহেরিটোলাতে মিউজিক কম্পিটিশন ছিল, নাম দিয়েছিলাম, ছেড়ে চলে এলাম। মেয়েগুলোর মুখ রং গড়ন শ্রীপতির বউয়ের মতো। রমা তো একেবারে হুবহু ওর মতো দেখতে, কেবল যা কিছু বয়সের তফাৎ। জানা গেল মেয়ে দুটির মধ্যে রমা ও তার ছোট সতী এবং ছেলেদের মধ্যে 12 বছরের ফুটফুটে ছেলে শিবু শ্রীপতির বউয়ের আপন ভাই বোন। বাকি সবাই কেউ খুড়তুতো, কেউ জ্যাঠতুতো ভাই বোন। ক্রমে আরও জানা গেল শ্রীপতির বউ এদের চিঠি লিখিয়ে আনিয়েছে থিয়েটার করানোর জন্য। পাড়াগাঁয়ের সবাই এদের রূপ দেখে অবাক। এসব পাড়াগাঁয়ে এমন চেহারা ছেলে মেয়ে কেউ কল্পনাই করতে পারে না। 10 বছরের সেই ছেলেটার নাম পিন্টু। সে শান্তির বড় ন্যাওটা হয়ে গেল। সে আবার একটা সাঁতার দেওয়ার নীল রঙের পোশাক এনেছে। সিক্ত নীল পোশাকে সুগৌর দেহে যখন সে নদীর ঘাটে স্নান করে উঠে দাঁড়ায়, তখন ঘাটশুদ্ধ মেয়েরা বোসগিন্নি, মন্টুর মা, শান্তির মা, মজুমদার গিন্নি ওর দিকে হাঁ করে চেয়ে থাকেন। রূপ আছে বটে ছেলেটির। শান্তি দোস্তুর মতো গর্ব অনুভব করে যখন পিন্টু অনুযোগ করে বলে, আহ শান্তিদি, আসুন না উঠে, ভিজে কাপড়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকব, আসুন বাড়ি যাই। পুজো এসে পড়ল। এ গায়ে কোনো উৎসব নেই পুজোয়। গরিবদের গায়ে পুজো কে করবে? দূর থেকে সত্রাজিৎপুরের বাড়ুচ্ছে বাড়ির ঢাকঢোল শুনেই গায়ের মেয়েরা সন্তুষ্ট হয়। ভিন গায়ে গিয়ে মায়েদের পুজো দেখবার রীতি না থাকায় অনেকে 10-15 কি 20 বছর দুর্গা প্রতিমা পর্যন্ত দেখেনি। মেয়েদের জীবনে কোনো উৎসব আমোদ নেই এ গ্রামে। শ্রীপতির বউ তাই একদিন শান্তিকে বলেছিল, সত্যি কি করে যে তোরা থাকিস না ঠাকুরঝি, একটু গান নেই, বাজনা নেই, বই পড়া নেই, মানুষ সে কেমন করে এখানে থাকে। বোধহয় সেই জন্যই এত উৎসাহের সঙ্গে ও লেগেছিল থিয়েটারের ব্যাপারে। শ্রীপতির বাড়ির লম্বা বারান্দায় একধারে তক্তপোষ পেতে দড়ি টাঙিয়ে হলদে শাড়ি ঝুলিয়ে স্টেজ করা হয়েছে। শ্রীপতির বউ ভাই বোনদের নিয়ে সকাল থেকে খাটছে। শান্তি বললে, তুমি এত জানলে কি করে বৌদি? রমা বললে, তুমি জানো না দিদিকে শান্তি দিদি, দিদি অল বেঙ্গল মিউজিক কম্পিটিশনে। শ্রীপতির বউ ধমক দিয়ে বোনকে থামিয়ে দিয়ে বললে, নে নে যা, আরও অনেক কাজ বাকি, এখন তোকে অত বক্তৃতা করতে হবে না। রমা না থেমে বললে, আর খুব ভালো পাঠ করার জন্য সোনার মেডেল পেয়েছে। যতবার পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে থিয়েটার হয়, দিদি তো তার পান্ডা। জানো আমাদের কি নাম দিয়েছে জ্যাঠামশাই? শ্রীপতির বউ বললে, আবার? রমা হেসে থেমে গেল। মহা অষ্টমীর দিন আজ। শুধু মেয়েদের আর ছোট ছোট ছেলেদের নিয়ে থিয়েটার। সমস্ত পাড়া কুড়িয়ে সব মেয়ে এসে জুটেছে থিয়েটার দেখতে। ছোট্ট নাটকটি শ্রীপতির বউয়ের জ্যাঠামশাইয়ের নাকি লেখা। রাজকুমারকে ভালোবেসেছিল তাঁরই প্রাসাদের একজন পরিচারিকার মেয়ে। ছেলেবেলায় দুজনে খেলা করেছে। বড় হয়ে দিগ্বিজয়ে বেরোলেন রাজপুত্র। অন্য দেশের রাজকুমারী ভদ্রাকে বিয়ে করে ফিরলেন। পরিচারিকার মেয়ে অনুরাধা তখন নব যৌবনা কিশোরী, বিকশিত মল্লিকা পুষ্পের মতো শুভ্র পবিত্র। খুব ভালো নাচতে গাইতে শিখেছিল সে ইতিমধ্যে। রাজধানীর সবাই তাকে চেনে জানে। নৃত্যের অমন রূপ কেউ দিতে পারে না। এদিকে ভদ্রাকে রাজ্যে এনে রাজকুমার এক উৎসব করলেন। সে সভায় অনুরাধাকে নাচতে গাইতে হলো রাজপুত্রের সামনে ভাড়া করা নর্তকী হিসেবে। তার বুক ফেটে যাচ্ছে, অথচ সে একটা কথাও বললে না। নৃত্যের মধ্যে দিয়ে, সঙ্গীতের মধ্যে দিয়ে জীবনের স্বার্থ, প্রেমের বেদনা সে নিবেদন করলে প্রিয়ের উদ্দেশ্যে। তারপর কাউকে কিছু না বলে দেশ ছেড়ে পরের দিন
একা কোথায় নিরুদ্দেশ হয়ে গেল। শ্রীপতির বউ অনুরাধা, রমা ভদ্রা, ওর অন্য ভাই বোনেরাও অভিনয় করল। শ্রীপতির বউ বেশভূষায়, রূপে, গলে দোদুল্যমান জুঁই ফুলের মালায় যেন প্রাচীন যুগের রূপকথার রাজকুমারী। রমাও তাই। গানে গানে অনুরাধা তো স্টেজ ভরিয়ে দিল। আর কি অপূর্ব নৃত্যভঙ্গি! সতী, রমা, পিন্টুও কি চমৎকার অভিনয় করলে, আর কি চমৎকার মানিয়েছে ওদের। তারপর বহুকাল পরে পথের ধারে মুমূর্ষু অনুরাধার সঙ্গে রাজপুত্রের দেখা। সে বড় মর্মস্পর্শী করুণ দৃশ্য। অনুরাধার গানের করুণ সুরপুঞ্জে ঘরের বাতাস গেল ভরে। চারিদিকে শুধু শোনা যাচ্ছিল কান্নার শব্দ। শান্তি তো ফুলে ফুলে কেঁদে সারা। অভিনয় শেষ হলো। তখন রাত 11টা। গ্রামের মেয়েরা কেউ বাড়ি চলে গেল না। তারা শ্রীপতির বউকে ও রমাকে অভিনয়ের পর আবার দেখতে চায়। শ্রীপতির বউ আর তার ভাই বোনেদের রান্নাঘরে নিয়ে গিয়ে চক্রবর্তীগিন্নি, শান্তির মা, মন্টুর মা খেতে বসিয়ে দিলেন। আর ওদের চারিধারে পাড়ার যত মেয়ে। ও পাড়ার রমা গাঙ্গুলির বউ বললেন, বৌমা যে আমাদের এমন তা তো জানি নে, এমন জীবনে তো দেখিনি। মন্টুর মা বললেন, আর ভাই বোনগুলো কি সব হীরের টুকরো, যেমন সব চেহারা তেমনি গান। শান্তি তো তার বৌদিদির পিছু পিছু ঘুরছে। তার চোখ থেকে অভিনয়ের ঘোর এখনো কাটেনি। সেই জুঁই ফুলের মালাটি বৌদির গলা থেকে সে এখনো খুলতে দেয়নি। ওর দিক থেকে অন্যদিকে চোখ ফেরাতে পারছে না সে। চক্রবর্তীগিন্নি বললেন, আর কি গলা আমাদের বৌমার আর রমার। পিন্টু অতটুকু ছেলে, কি চমৎকার করলে। শান্তির মা বললেন, পিন্টু কিচ্ছু খাচ্ছে না, দেখ সেজ বউ। আর একটু দুধ দি, ভাত কটা মেখে নাও বাবা, চেঁচিয়ে তো খিদে পেয়েছে। কি চমৎকার মানিয়েছিল পিন্টুকে, না সেজ বউ? এত ফুটফুটে সুন্দর ছেলে। শ্রীপতির বউ হাজার হোক ছেলে মানুষ। সকলের প্রশংসায় সে এমন খুশি হয়ে উঠল যে খাওয়াই হলো না তার। সলজ্জ হেসে বললে, জ্যাঠামশাই আমাদের বলেন কিন্নর দল, এখন ওই নাম আমাদের। রমা হেসে ঘাড় দুলিয়ে বললে, নিজে যে বললে দিদি, আমি বলতে যাচ্ছিলুম আমায় তবে তখন ধমক দিলে কেন? নামটি বেশ, কিন্নর দল। আমাদের শ্যামবাজারের পাড়ায় কিন্নর দল বলেই সবাই চেনে। রমা বললে কৃত্রিম গর্বের সঙ্গে, প্রায় এক ডাকে চেনে। তারপর এই রূপবান বালক বালিকার দল সকলে একযোগে হঠাৎ খিলখিল করে মিষ্টি হেসে উঠলে। এমন একদল সুশ্রী চেহারা ছেলে মেয়ে, তার উপর তাদের এমন অভিনয় করার ক্ষমতা, এমন গানের গলা, এমনি হাসি খুশি মিষ্টি স্বভাব, সকলেরই মনোহরণ করে নেবে আশ্চর্য কি। মন্টুর মা ভাবলেন কিন্নর দলই বটে। ওদের খেতে খেতে হাসি গল্প করতে করতে মহাষ্টমীর নিশি প্রায় ভোর হয়ে এলো। শ্রীপতির বউ বললে, বাকি রাত্রকু আর বাড়ি যাবেন কেন, গল্প করেই কাটানো যাক। শ্রীপতি বাড়ি নেই। সে সত্রাজিৎপুরে বাণুজ্যে বাড়ির নিমন্ত্রণে গিয়েছে। আজ রাত্রের যাত্রা দেখে সকালে ফিরবে। সেই জন্যেই সকলে বললে, তা ভালো, কিন্তু বৌমা তোমাকে গান গাইতে হবে। শান্তি বললে, বৌদি, অনুরাধার সেই গানটা গাও না আরেকবার। আহা, চোখে জল রাখা যায় না শুনলে। শ্রীপতির বউ গাইলে, রমা এসরাজ বাজালে। তারপর রমা ও তারা একসঙ্গে গাইলে। একটিমাত্র তেরো পাখি বাঁশগাছের মগডালে কোথায় ডাক আরম্ভ করেছে। রাত ফর্সা হল। সে মহাষ্টমীর রাত্রি থেকে গ্রামের সবাই জানল শ্রীপতির বউ কি ধরনের মেয়ে। কেবল তারা জানলে না যে শ্রীপতির বউ প্রভাবশালিনী গায়িকা, সত্যিকার আর্টিস্ট। সে ভালোবেসে শ্রীপতিকে বিয়ে করে এই পাড়াগাঁয়ের বনবাস মাথায় করে নিয়ে নিজের উচ্চাকাঙ্ক্ষা ছেড়েছে। যশের আশা, অর্থের আশা, আর্টের চর্চা পর্যন্ত ত্যাগ করেছে। তবু গানের ঝোঁক ওকে ছাড়ে না, ভূতে পাওয়ার মতো পেয়ে বসে। দিনরাত তাই ওর মুখে গান লেগেই আছে।
তাই আজ মহাষ্টমীর দিন সেই নেশার টানেই এই অভিনয়ের আয়োজন করেছে। শান্তি কিছুতেই ছাড়তে চায় না ওকে, বলে তুমি কোথাও যেও না বৌদিদি, আমরা মরে যাব, এখানে তিষ্ঠুতে পারবো না। শান্তি আজকাল শ্রীপতির বউয়ের কাছে গান শেখে, গলা মন্দ নয়, এবং এদিকে খানিকটা গুণ থাকায় সে এরই মধ্যে বেশ শিখে ফেলেছে, কিছু কিছু বাজাতেও শিখেছে। গান বাজনায় আজকাল তার ভারী উৎসাহ। শ্রীপতির বউ তো গান বাজনা যদি পেয়েছে আর কিচ্ছু চায় না। শান্তির মতো সঙ্গীর শিক্ষা নিয়েই সে সব সময় মহা ব্যস্ত। অগ্রহায়ণ মাসের দিকে বউয়ের বাড়ি থেকে চিঠি এলো রমা কি হয়ে হঠাৎ মারা গিয়েছে। শ্রীপতি কলকাতা থেকে সংবাদটা নিয়ে এলো। শ্রীপতির বউ খুব কান্নাকাটি করল। পাড়াশুদ্ধ সবাই চোখের জল ফেললে ওকে সান্ত্বনা দিতে গিয়ে। শান্তি সব সময় বৌদির কাছে থাকে আজকাল। তাকে একদিন শ্রীপতির বউ বললে, জানিস শান্তি, আমাদের কিন্নরের দল ভাঙতে শুরু করেছে, রমাকে দিয়ে আরম্ভ হয়েছে। আমার মন যেন বলছে। শান্তির বুকের ভিতরটা হঠাৎ ছ্যাঁত করে উঠল। ধমক দিয়ে বললে, থাকো সব, কি যে বলো না বৌদি। কিন্তু শ্রীপতির বউয়ের কথাই খাটল। সে ঠিকই বলেছিল, শান্তি ঠাকুরজি, কিন্নরের দলে ভাঙন ধরেছে। রমার পরে ফাল্গুন মাসের দিকে পিন্টু গেল বসন্ত রোগে। তার আগেই শ্রীপতির বউ মাঘ মাসে বাপের বাড়ি গিয়েছিল। শ্রাবণ মাসের প্রথমে প্রসব করতে গিয়ে সেও গেল। এ সংবাদ যখন গ্রামে এলো, শান্তি তখন সেখানে ছিল না। সেই বৈশাখ মাসে তার বিবাহ হওয়াতে সে তখন ছিল বানপুর, ওর শ্বশুর বাড়িতে। গ্রামের অন্য সবাই শুনলে। একজন অনাত্মীয়ের মৃত্যুতে খাঁটি অকৃত্রিম শোক এর আগে কখনো এ গায়ে কাউকে করতে দেখা যায়নি। রায়গিন্নি, চক্রবর্তীগিন্নি, শান্তির মা, মন্টুর মা কেঁদে ভাসিয়ে দিলেন। ওই মেয়েটা কোথা থেকে দুদিনের জন্য এসে তার গানের সুরের প্রভাবে সকলের অকরুণ কুটিল ভাবে পরিবর্তন এনে দিয়েছিল। সে পরিবর্তন ওই সময়ে গায়ের মেয়েদের দেখলে বোঝা যেত। ওদের চক্রবর্তী বাড়ির আড্ডায়, স্নানের ঘাটে শ্রীপতির বউয়ের কথা ছাড়া আর কিচ্ছু ছিল না। চক্রবর্তীগিন্নি শোক পেয়েছিলেন সব থেকে বেশি। শ্রীপতির বউয়ের কথা উঠলেই তিনি চোখের জল সামলাতে পারতেন না। বলতেন, দুদিনের জন্য এসে মা আমার কি মায়াই না দেখিয়ে গেল। আমার পেটের মেয়ে অমন কখনো করেনি। আহা, আমার পোড়া কপাল, সে কখনো এই কপালে টেকে? মন্টুর মা বলতেন, সে কি আর মানুষ? দেবী অংশে ওসব মেয়ে জন্মায়। নিজের মুখেই বলতো হেসে, আমরা কিন্নরের দল খুড়িমা। শাপভ্রষ্ট কিন্নরই তো ছিল, যেমন রূপ তেমনি স্বভাব, তেমনি গান। ও কি আর মানুষ মা? কথা বলতে বলতে মন্টুর মার চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরে পড়ত। এসবের মধ্যে কেবল কথা বলতো না শান্তি। তার বিবাহিত জীবন খুব সুখের হয়নি। ভেবেছিল বাপের বাড়ি এসে বৌদিদির সঙ্গে অনেকখানি জ্বালা জুড়বে। পুজোর পর কার্তিক মাসের প্রথমে বাপের বাড়ি এসে সে সব শুনেছিল। বৌদিদি যে তার জীবন থেকে কতখানি হরণ করে নিয়ে গিয়েছে তা এরা কেউ জানে না। মুখে সেসব পাঁচজনের সামনে ভ্যাজ ভ্যাজ করে বলে কি লাভ হবে? কি বুঝবে লোকে? বছর দুই পরের একদিনের কথা। গায়ের মধ্যে শ্রীপতির বউয়ের কথা অনেকটা চাপা পড়ে গিয়েছে। শ্রীপতিও অনেকদিন পরে আবার গ্রামের বাড়িতে যাওয়া আসা করছে শনিবার কিংবা ছুটি ছাটাতে। শ্রীপতির বাড়ি থেকে শান্তিদের বাড়ি বেশি দূরে নয়, দু একখানা বাড়ি মাত্র। শান্তি তখন এখানেই ছিল। অনেক রাত্রে সে শুনল শ্রীপতি তার বাড়িতে কে যেন গান গাইছে। ঘুমের মধ্যে গানের সুর কানে যেতেই সে ধর্মর করে উঠে বসল। বিরহিণী মীরা জাগে তব অনুরাগে গিরিধর নাগর। এই কার গলা? ওর গা শিউরে উঠল। ঘুমের ঘোর এক মুহূর্তে গেল ছুটে।
সে এ জীবনে কখনো এই গান, এই গলা ভুলবে না। সেই প্রথম পরিচয়ের দিনে ওদের রোয়াকে জ্যোৎস্না রাত্রে বসে এই গানখানাই বৌদিদি প্রথম গেয়েছিল। সেই অপূর্ব করুণ সুর, গানের সুরের প্রতি মোচড়ে যেন এক বিষণ্ণ আকাঙ্ক্ষার প্রাণ ঢালা আত্মনিবেদন। এ কি আর কারো গলার? ওর কুমারী জীবনের আনন্দভরা দিনগুলোর কত অবসর প্রহর যে এই কণ্ঠের সুরে মধুময়। ও পাগলের মতো ছুটে ঘরের বাইরে এসে দাঁড়ালো। রাত অনেক, কৃষ্ণা তৃতীয়ার চাঁদ মাথার ওপর পৌঁছেছে। ফুটফুটে শরতের জ্যোৎস্নায় বাঁশবনের তলা পর্যন্ত আলো হয়ে উঠেছে, ঠিক যেন 3 বছর আগেকার সেই মহাষ্টমীর রাত্রির মতো। শান্তির মা ইতিমধ্যে জেগে উঠে বললেন, ও কে গান ধরেছে রে শান্তি? তারপর তিনিও তাড়াতাড়ি বাইরে এলেন। শ্রীপতির বাড়িতেও কেউ থাকে না, গান গাইবে কে? ওদিকে মন্টুর মা, মণি, বাদল সবাই জেগেছে দেখা গেল। প্রথমটা এরা সবাই ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে গিয়েছিল। পরে ব্যাপারটা বোঝা গেল। শ্রীপতি কখন রাতে ট্রেনে বাড়ি এসছিল কেউ লক্ষ্য করেনি। সে কলের গান বাজাচ্ছে। ওদের সাড়া পেয়ে এসে বাইরে এসে বললে, আমার এক বন্ধুর কাছ থেকে আজ চেয়ে আনলুম ওর গানখানা। মরবার কমাস আগে রেকর্ড করেছিল। সবাই খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। শান্তি প্রথমে সে নীরবতা ভঙ্গ করে আস্তে আস্তে বললে, ছিরুদা, রেকর্ডখানা আর একবার দেবে? পরক্ষণেই সেই অতি সুপরিচিত পরম প্রিয় সুললিত কণ্ঠের দরদ ভরা সুরপুঞ্জে পাড়ার আকাশ, বাতাস, স্তব্ধ জ্যোৎস্না রাত্রিটা ছেয়ে গেল। মানুষের মনের কি ভুলি যে হয়। অল্পক্ষণের জন্যে শান্তির মনে হলো তার কুমারী জীবনের সুখের দিনগুলি আবার ফিরে এসছে। যেন বৌদিদি মরেনি, কিন্নরের দল ভেঙে যায়নি, সব বজায় আছে। এই তো সামনে আসছে পুজো, আবার মহাষ্টমীতে তাদের থিয়েটার হবে। বৌদিদি গান গাইবে। গান থামিয়ে ওর দিকে চেয়ে হাসি হাসি মুখে বলবে, কেমন শান্তি ঠাকুরজি, কেমন লাগলো? মানুষ যত তাড়াতাড়ি কাছে আসে তত তাড়াতাড়ি ছেড়ে চলে যায়, তাই না? শুধু রেখে যায় সারা জীবনের জন্য অনেকটা স্মৃতি, বাকি জীবনটুকু বেঁচে নেওয়ার রসদ, যেমন কিন্নর দল রেখে গেল। মনটা বড় ভারী হয়ে উঠেছে আপনাদের সঙ্গে আমারও। আজ তবে এইটুকুই থাক। তবে আপনারা চাইলে আবার ফিরবে অর্ণব, হয় চলে যাওয়ার গল্প নিয়ে, নয় ফিরে আসার, আর নয়তো থেকে যাওয়ার। ততদিন পর্যন্ত বিদায়। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ঘরের মধ্যে থাকবেন। নমস্কার।